আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যেই যুদ্ধ চলছে বা ইরানের উপরে চালিয়ে দেওয়া যে যুদ্ধ, তার সাময়িক যে যুদ্ধবিরতি 10 দিনের, সেটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সারা পৃথিবী উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে, লক্ষ্য রাখছে যে বিশ্ব নেতৃত্ব এই যুদ্ধ কিভাবে শেষ করবে। এই যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথে কি আবার নতুন করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়বে, একে অপরকে আবারও ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপিয়ে তুলবে, নাকি একটি স্থায়ী শান্তি চুক্তি হবে, এর মধ্যে দিয়ে যুদ্ধ শেষ হবে। মধ্যপ্রাচ্য যে আসলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, প্রধানত ব্যাপার হচ্ছে এখানে মধ্যপ্রাচ্যে অবস্থিত যেই রাষ্ট্রগুলো, এদের হাতে যে বিপুল পরিমাণ জ্বালানি তেলের সম্পদ রয়েছে। বিশ্বের প্রায় অর্ধেকেরও বেশি জ্বালানি তেলের সম্পদ এই রাষ্ট্রগুলোর হাতে মজুদ রয়েছে, যেমন সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, ইরান, ইরাক। এই রাষ্ট্রগুলোর হাতে যে বিপুল পরিমাণ জ্বালানি তেল রয়েছে তা বিশ্বের অর্ধেকেরও বেশি। অন্তত এই মুহূর্তে আবিষ্কার হওয়া যেই হিসাব, তার মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছে এদের হাতে। এরকম একটি সম্পদ তাদের হাতে, এবং এই সম্পদ সারা পৃথিবীকে পরিচালিত করে। এই জ্বালানি তেল ছাড়া পৃথিবীর কোথাও কোনো কিছু চলবে না, সমস্ত কিছু অচল হয়ে যাবে, স্থবির হয়ে যাবে। সেরকম একটি সম্পদের মালিক যখন এই রাষ্ট্রগুলো, তখন এই রাষ্ট্রগুলোর নেতৃত্বে রয়েছে আসলে কিছু ভুল মানুষ, যারা এই সম্পদকে তাদের জনগণের কল্যাণে ব্যয় করে না, যারা এই সম্পদকে শুধুমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিদের সুখ স্বাচ্ছন্দ্যকেই প্রাধান্য দেয়, তাদের জীবনকেই আনন্দময় করে তোলে। তারাই কিভাবে আনন্দ ফুর্তি করবে, এই অর্থগুলোই যোগান দিচ্ছে তারা। কিন্তু বেশিরভাগ জনগণ এখানে উচ্ছিষ্ট অবশিষ্টর ভাগিদার হচ্ছে। এখান থেকেই আসলে সরকারগুলো জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তারা নিজ দেশে ক্ষমতা হারানোর যে ভয়, সেখান থেকে তারা বিদেশিদেরকে হায়ার করে এনে তারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে ফন্দি ফিকিরগুলো করে, আর একের প্রতি অপরের যে অবিশ্বাস, এক রাষ্ট্রের প্রতি আরেক রাষ্ট্রের, যেমন সৌদি আরবের সাথে কুয়েতের সম্পর্ক তেমন উষ্ণ নয়, আরব আমিরাতের সাথে তার খারাপ সম্পর্ক, কাতারের সাথেও তার খারাপ সম্পর্ক, আবার ইরানের সাথেও পার্শ্ববর্তী কোনো দেশের সাথেই তার কোনো ভালো সম্পর্ক নেই। কোনো দেশের সাথেই তার একেবারে বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক এরকম নেই। শুধুমাত্র ব্যবসায়িক কিছু সম্পর্ক রয়েছে তুরস্কের সাথে, ব্যবসায়িক কিছু সম্পর্ক রয়েছে ইরাকের সাথে, এবং ইরাকে সেখানে একটি শিয়া জনগোষ্ঠী থাকার কারণে ইরানের এই সম্পর্কটি বলবৎ রয়েছে। তা না হলে হয়তো এদের সাথেও থাকতো না। তার পার্শ্ববর্তী দেশ, ইরানের কথা বলছি, ইরানের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, এদের সাথেও তেমন একেবারে মাখামাখি বন্ধুত্ব এরকমটা নয়। এই সুযোগগুলোই আসলে বিশ্বের মোড়ল যারা থাকেন তারাই নেন। আর একটি গোয়াল ঘরে যদি একটি পাগলা গরু থাকে, বাদ বাকি গরুগুলোকে কিন্তু অস্থির করে দেয় একটি পাগলা গরু নানাভাবে। অমুককে গুতা দেয়, তমুককে গুতা দেয়, এই করে সেই করে ওই করে। ঠিক এরকম এক পাগলাটে নেতৃত্ব রয়েছে এখন বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। এই যে আমাদের একের প্রতি অপরের অবিশ্বাস, অনৈক্য এবং বন্ধুত্বহীনতার কারণে পাগলা ট্রাম্প এখানে একটি যুদ্ধ চাপিয়ে দিতে পেরেছে। তার সাথে সামিল হয়েছে ইসরায়েলের মতো একটি নিকৃষ্ট রাষ্ট্র, যার কোনো ভিত্তিমূল নেই, যার কোনো চরিত্র নেই, যার কোনো আদর্শ নেই। তার একমাত্র কাজই হচ্ছে পার্শ্ববর্তী সমস্ত দেশগুলোকে সে ধ্বংস করে দিয়ে, মানুষকে হত্যা করে দিয়ে সেই রাষ্ট্রগুলোর ভূমি দখল করে ইসরায়েলের সীমানা বাড়ানো। এই প্রক্রিয়াটির অংশ হিসেবেই মূলত সে যে গাজা ভূখণ্ডে যেই গণহত্যা চালিয়েছে, চালানোর পরে গাজা ভূখণ্ডের অর্ধেক তারা দখল করে নিয়ে বাকি অর্ধেকের মধ্যে মানুষদেরকে বন্দি করে রেখেছে। ঠিক তেমনি তার পার্শ্ববর্তী দেশ লেবাননের মধ্যেও সে তার ভূমি দখলের পায়তারা করছে।
সেই পায়তারার অংশ হিসেবে এইদিকে ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মূলত ওইদিকে সে লেবাননের ভূমি দখলের কৌশল নিয়েছে। লেবাননে সে যুদ্ধ করেছে এবং হিজবুল্লাহ নামে যেই গোষ্ঠীটি রয়েছে, যেই যোদ্ধা গোষ্ঠীটি রয়েছে, তাদের সাথে যুদ্ধ করে মূলত সে লেবাননকেই দখল করতে চাইছে। এই যখন জটিল পরিস্থিতি, সেই সময় এই যুদ্ধ আসলে পৃথিবীর মানুষের হজম করার শক্তি নেই। কারণ এটি কোনো নৈতিকতার যুদ্ধ নয়, এটি কোনো আদর্শের যুদ্ধ নয়, এটি কোনো ধর্মের যুদ্ধও নয়। ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, অথবা নৈতিক কারণে আমার অমুক ক্ষতি করেছে, আমি তোমাকে এইভাবে দেখে নিব, এরকম কোনো কিছু নয়। ইরান ইসরায়েল থেকে অনেক দূরের একটি রাষ্ট্র, আমেরিকা থেকে আরও বহু দূরের একটি রাষ্ট্র। তারপরেও কেন এই রাষ্ট্রটির উপরে এই দুটি দেশ এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ইরান তো একসময় এই আমেরিকা এবং ইসরায়েলেরই মিত্র ছিল। পরবর্তীতে তাদের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনের কারণে ইরান ইসরায়েল এবং আমেরিকা বিরোধী হয়েছে এবং এই দুটি রাষ্ট্র ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তার বিরুদ্ধে যত পরিমাণ পারছে নিষেধাজ্ঞা দিয়ে 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 তাদেরকে একেবারে চরম একটি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। শুধুমাত্র ইরানের শিক্ষা এবং প্রযুক্তি খাতে অনেক অনেক বেশি দক্ষ জনশক্তি তৈরি হওয়ার কারণে তারা টিকে আছে। তাদের যে জ্বালানি তেলের বিশাল মজুদ রয়েছে, সেটিকে তারা কোনো মতে বিশ্ববাজারে বাজারজাত করে তারা টিকে রয়েছে। তা না হলে এতদিনে ইরানের মানুষ দুর্ভিক্ষের মধ্যেই মারা যেত। তারপরও এমন একটি যুদ্ধে ইরান অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত কঠিনভাবে আমেরিকাকে উত্তর দিয়েছে, ইসরায়েলকে উত্তর দিয়েছে এবং এখানে কৌশলী হিসাব নিকাশ করেই সেই উত্তরগুলো দিয়েছে। অমুককে তুমুককে সামনে পেয়েছে, সুতরাং তাদেরকে আমি হত্যা করব, তাদেরকে ধ্বংস করব, এরকম না করে খুব কৌশল করেই সে এবারের এই যুদ্ধে অনেকটা কোণঠাসা করে ফেলেছে আমেরিকাকে। যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট এই তার প্রতিদিনের যেই কথা, সকালের সাথে দুপুর, দুপুরের সাথে রাত, রাতের সাথে আবার পরের দিন সকালের কোনো মিলতাল নেই, কিন্তু তারপরও সে বারবার বলছে একটি যুদ্ধবিরতি হতেই হবে এবং সে বাধ্য করবে ইরানকে যুদ্ধবিরতিতে আনার জন্য বা একটি স্থায়ী শান্তি চুক্তি করার জন্য। এই যে বাধ্য করবে কথাটি বলে, এটার মধ্যেও তো এক ধরনের পাগলাটে কথাবার্তা রয়েছে, উন্মাদ কথাবার্তার প্রভাব রয়েছে। এটি তো কোনো স্বস্তির কথা নয়, এটি তো কোনো যুক্তির কথা নয়। তুমি যদি তার যুক্তিগুলো না মানো, তাহলে সে কেন বাধ্য হবে তোমার কথা শুনতে? তাহলে তো এখানে জোরের প্রশ্ন আসে। আর জোর করলে তুমি জোর দেখাবে, আমি কি জোর দেখাবো না? তারপরে আসার কথা হচ্ছে, এই যুদ্ধে যেহেতু সারা পৃথিবী আক্রান্ত, তাই বিশ্ব নেতৃবৃন্দ চাচ্ছে এই যুদ্ধের একটি স্থায়ী সমাধান। সেই ক্ষেত্রে পাকিস্তান অগ্রণী ভূমিকা পালন করছে। পাকিস্তানের সাথে অন্যান্য রাষ্ট্রগুলো চেষ্টা করছে এদেরকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে আনার জন্য। আশা করা যাচ্ছে বাংলাদেশ সময় আজ সোমবার রাত অথবা আগামীকালকে যে কোনো এক সময় একটি স্থায়ী শান্তি চুক্তির দিকে এগিয়ে যাবে এই রাষ্ট্রগুলো।